স্টার নিউজ এখন বাহ, খুলনার মানুষের এই যে শক্তি এবং এই যে গলার যে আমরা দেখলাম তাদের যে উন্মাদনা, সেই উন্মাদনায় প্রমাণ করে দেয় খুলনা আসলে মানুষের মধ্যে কি পরিমাণ সম্প্রীতি রয়েছে। আমরা 26-এর নির্বাচন করতে এই মুহূর্তে রয়েছে খুলনা, এবং খুলনা নিয়ে যদি বলতে হয় একেবারে নদী বিধৌত জেলা কিন্তু এই খুলনা, এবং একই সাথে খুলনা বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামের পরে সব থেকে বড় নগরী, যার অপার সম্ভাবনা রয়েছে শিল্প নগরী হবার, যদিও নানাবিধ সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো 26-এর নির্বাচনে। সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা থেকে, আমি নাইম আবির রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে আমরা আসলে পরিচিত হতে চাই যারা আজকের অতিথি হিসেবে রয়েছেন, শুরুতেই তাদেরকে আমাদের দর্শকদেরও পরিচয় করে দিতে চাই, যদিও তাদের নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। আর একটা ব্যাপার জানিয়ে রেখে, আমাদের যারা নাগরিক সমাজ রয়েছে খুলনার, তারাও এখানে রয়েছেন আমাদের সামনে, তারা বসেছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত আসন তারা পাননি। তাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু প্রমাণ করে দেয় তারা আসলে কতখানি আগ্রহী সামনে নির্বাচনের বিষয়ে। তারাও তাদের যারা আজকের অতিথি রয়েছেন তাদেরকে প্রশ্ন করবেন, এবং আমাদের তরফ থেকেও কিছু প্রশ্ন তাদেরকে রয়েছে, আশা করি তারা উত্তর দিবেন। শুরুতেই পরিচিত হতে চাই, আমার ডানে রয়েছেন মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। আমার বাইরে রয়েছেন আরো একজন অতিথি, নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপি। আমার ডানে আরেকজন অতিথি রয়েছেন ওয়াহিদুজ্জামান, সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি, এবং আমার বাইরে আরেকজন অতিথি রয়েছেন অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে এবং স্টার নিউজকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন দেশে প্রবাসে, সকল ভাই বোন দর্শকদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আলোচনা শুরু করতে চাই। আমরা আসলে গতকাল থেকেই খুলনায় এসেছি এবং কাজ করছিলাম, খুলনার যারা গণমানুষ রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের এই আলোচনাটি। যদি বলেন যে খুলনাকে নদীমাতৃক খুলনা বলা হয়, এখানে বেশ কয়েকটি নদী রয়েছে, কিন্তু গত 15 বছরে বা তার আগের সময়গুলোতে যদি আমরা বলি, তাহলে নদী দখল, দূষণ এবং খুলনার অর্থনীতির যে বড় চালিকা শক্তি এই নদী, সেই নদীগুলোর এখন বেহাল দশা হয়ে গেছে। এবং গণমানুষ যারা রয়েছে তারা আসলে বলছিল যে 5 আগস্টের পরেও এই নদী দখলগুলো আসলে থেমে থাকেনি। কেন এই নদী দখল থামানো যাচ্ছে না খুলনার জন্য, এবং নদী না থামলে বা নদী যদি আমরা বাঁচাতে না পারি তাহলে খুলনার অর্থনীতি চাঙ্গা হবে না, কি সমস্যা দেখছেন? ধন্যবাদ আপনাকে। নদী দখল, তারপর আপনারা বলেছেন চাঁদাবাজি, সাথে আরেকটা যুক্ত আছে যে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রবলেম ফর খুলনা সিটি। তো এটার জন্য আমরা মনে করি যে অপরাধ প্রবণ এই সমাজে সবসময় কিন্তু কিছু দখলবাজ, চাঁদাবাজ, মস্তান, যারা মানুষকে কষ্ট দিয়ে মানুষের সহায় সম্পত্তি, সরকারি সম্পত্তি, খাস সম্পত্তি, নদীখাল তারা দখল করে। বিভিন্ন সময় এটা সরকারের দায়িত্ব এই চাঁদাবাজ, এই দখলবাজদের হাত থেকে জনস্বার্থকে, সম্পদকে, নদী, খাল, বিল, জনসম্পদকে রক্ষা করা। এটা আমাদের সরকারগুলোর ব্যর্থতাই হচ্ছে প্রধান দায়ী। তাছাড়া ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করেন, এটা তাদেরও কিন্তু মনিটর করা উচিত। কিন্তু আনফর্চুনেটলি কখনো কখনো এইসব দখলবাজদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীরও একটা গোপন সম্পর্ক থাকে। তারা তাদের কাছ থেকে আনডিউ প্রিভিলেজ নেয়, দেখেও তারা দেখে না, মাঝখান দিয়ে এটা সরে যায়। আর আমাদের নদী সিল্টেড হয়ে যাচ্ছে, ড্রেজিং প্রয়োজন। বড় বড় জাহাজ যেভাবে আগে আসতে পারতো, আমরা যখন ছাত্র জীবন দেখেছি ঢাকা চলাচলের বড় বড় রকেট এখান থেকে খুলনা ঘাট থেকে যেত, সেগুলো আর আসতে পারে না। সরকারের উচিত, আমরা সবসময় এই দক্ষিণ অঞ্চলের খুলনাবাসী আমরা সবসময় বঞ্চিত। এবং আমি যখন পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমাদের মঞ্জু ভাই পার্লামেন্ট মেম্বার ছিলেন, আমরা কিন্তু খুলনার উন্নয়ন আর অগ্রগতির সাথে কখনো রাজনীতি দেখিনি। আমরা খুলনার উন্নয়নের জন্য কথা বলেছি। এই খুলনায় বিমানবন্দর নেই, খুলনার মংলা পোর্টটা ড্রেজিং এর অভাবে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, জাহাজ ভিড়ছে কম, রেভিনিউ আর্নিং হচ্ছে কম। এসব ব্যাপারে আমরা কিন্তু পার্লামেন্টে যখন ভূমিকা রাখার সুযোগ ছিল আমরা রেখেছি। সেজন্য আমার কথা হলো যে ব্যাপারে খুলনাবাসীকে সচেতন হতে হবে। সরকার এবং রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন
এই দখলবাজদের হাত থেকে, চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করা। আপনাকে ধন্যবাদ। আমি একটু বিএনপির যিনি সাবেক সভাপতি মহানগরের, তার কাছে একটু আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর দায় কতখানি দেখেন। আমাদের নেতা মিয়া গোলাম পরোয়ার বলছিলেন যে সরকারের স্বচ্ছতা, আইন শৃঙ্খলা বাহিনীর তো একটা যোগসাজশ আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, কিন্তু এখানে এই রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনাদের দায়বদ্ধতা আপনারা কেমন দেখেন এই কাজগুলোর ক্ষেত্রে বা নদী দখল রোধের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। বন্দর এবং শিল্পনগরী খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী। ব্রিটিশ আমল থেকে, পরবর্তীতে পাকিস্তানি আমল থেকে আমাদের শিল্প সমৃদ্ধ খুলনা, বন্দর সমৃদ্ধ খুলনা, সেইটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে চাই। মৎস্য শিল্পটা ছিল আমাদের জন্য অনেক বড়, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের, এবং খুলনায় কিন্তু 53টা মৎস্য প্রক্রিয়াজাত কারখানা ছিল। তার সিংহভাগ কারখানা এখন বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে, পাটকল বন্ধ হয়ে গেছে, হার্ডবোর্ড মিল বন্ধ হয়ে গেছে। এবং গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনের আমলে যারা জোর করে ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। 17-18 বছর ধরে আমাদের সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে। এবং এই যে শিল্প সমৃদ্ধ খুলনাকে শিল্প সমৃদ্ধ করার জায়গাকে ফিরিয়ে আনা, এইটা কিন্তু উচিত ছিল সরকারের উন্নয়ন পরিকল্পনার মধ্যে নেওয়া, কিন্তু সরকার নেয়নি। আর জোয়ার ভাটার কারণে আমরা সেই গরিব, আমাদের অনেক নদীর নাব্যতা হারিয়ে ফেলেছি। আমরা খুলনা যে সমস্ত নদী আগে ছিল সে সমস্ত নদী এখন আর নাই। সেই সমস্ত নদীর পর দিয়ে ভেড়ি হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। আমরা এইসব জায়গা থেকে আমাদের জনগণের প্রত্যাশা হচ্ছে উন্নয়ন, এবং সেই উন্নয়নের জায়গাটাই হচ্ছে বন্দর, শিল্প নগরীকে পূর্বের জায়গা ফিরিয়ে আনা। আমাদের বন্দরটা এখন কিছুটা চালু হলেও তার পূর্বের জায়গা আধুনিকায়ন হয় নাই, এখানে আধুনিকায়ন করা দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুলনা আরেকটা বন্দর তো বড় আছে, যেখানে আমাদের তরুণ সমাজদের, তরুণ শিক্ষিত যারা শিক্ষা শেষে কাজ পাচ্ছে না, তাদের কাজের ব্যবস্থা, এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের বিষয়, কর্মসংস্থান আমরা এটা নিয়ে আরো আলাপ করবো। আমি একটু এই নদীটা নিয়ে শেষ করতে চাই। আমি একটু ওয়াহিদুজ্জামানের কাছে আসতে চাই, মাইক্রোফোনটা একটু। হ্যাঁ, আমরা তো নদীর যে সংকট, নাব্যতা সংকট, নদী দখল, নদীকে কেন্দ্র করে অবকাঠামো তৈরি হওয়া, বালু উত্তোলন, নানাবিধ জটিলতা আমরা দেখেছি। কিন্তু আমরা যখন কাজ করতে গেলাম, এই নদীর ধারে গেলাম, আমরা ঘাটে গেলাম, সেখানে চাঁদাবাজির ব্যাপার আমরা শুনলাম, তাদের কাছ থেকে অভিযোগ রয়েছে। এবং একই সাথে নদী দখলের যে উৎসব, সেই উৎসবটা 5 আগস্টের পরেও থামানো যায়নি। আপনি কি দেখেন এই যে নদী দখল কেন হচ্ছে 5 তারিখের পরে এসে একটা পরিবর্তিত পরিস্থিতিতে? এই যে ঘাটের যে চাঁদাবাজির কথা বললেন, আমি আপনার একটা ইন্টারেস্টিং কথা বলি। এই 5 আগস্টের ইমিডিয়েট পর আমরা গেছি হচ্ছে কোরবানিদের পরে সুন্দরবনে, আপনার বানিশান্তা ঘাট পার হয়ে। তো পার হওয়ার সময় আমাদের থেকে অতিরিক্ত ভাড়া নিছে। এরপরে যখন আমি আবার ব্যাক আসতেছি, তখন আবার বলতেছে রাত 8টার পরে ওই অতিরিক্ত ভাড়া দিতে হবে। তো আমি বললাম যে ভাই, এটা আপনার তাহলে চার্টটা কোথায়? তো পরে বললো যে এটা বিভাগীয় কমিশনার দিছে, আপনি বিভাগীয় কমিশনারের ফোন দিয়ে জিজ্ঞাসা করেন। আমি বিভাগীয় কমিশনারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, এবং এক পর্যায়ে ওইখানে এরপরে আমরা হচ্ছে আপনার ইউএনও সাহেব, ওসি সাহেব আসলেন। এরপরে হচ্ছে ওইখানে আর্মির যারা ছিলেন তারা আসলেন, এসিল্যান্ড সাহেব আসলেন, তাদেরকে জরিমানা করলেন, বন্ধ করলেন। পরের দিন সকালে মানে ওই তারা হয়তো 2 সপ্তাহ ওনাদেরকে মোবাইল কোর্টে সাজা দিল, 2 সপ্তাহ পরে এসে আবার যাতাই ওইখানে শুরু হয়ে গেছে। এবং যখন আমরা ওদেরকে করলাম, ওইখানে 2 জন ভদ্রলোক আসলেন তাদেরকে বাঁচানোর জন্য, এবং 2 জনই হচ্ছে যে 2টা রাজনৈতিক দলের, ঠিক আছে, একজন ইউনিয়ন সভাপতি, একজন ইউনিয়ন সেক্রেটারি, এক দলের ইউনিয়ন সভাপতি, আরেক দলের ইউনিয়ন সেক্রেটারি, মানে বিএনপি এবং জামাতের। জি। এবং হচ্ছে যে পরে হচ্ছে যে আমি প্রথমে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কারা? তাহলে আমরা এইখানে বাজারের ব্যবসায়ী। তো পরে লোকজন বললো যে না, ইনারা হচ্ছেন যে এই ইয়াতে। তো এই যে জিনিসটা আসলে ধরেন যে মানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে দখলদার বা চাঁদাবাজরা যারা থাকে, এরা কোনো পার্টির কনস্ট্যান্ট না, যে এরা হচ্ছে যে আদর্শিকভাবে আওয়ামী লীগের সাপোর্টার বা আদর্শিকভাবে বিএনপির সাপোর্টার। এরা সুবিধাবাদী গোষ্ঠী। এরা হচ্ছে যে যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের আশ্রয়ে যায়, এরা হচ্ছে যে চলে যায়। এবং ধরেন এরাই ওই যে আপনি বললেন 5 আগস্টের পরে থামানো যায় নাই কেন? থামানো যায়নি এই কারণে, কারণ 5 আগস্টের পরে যেটা হওয়া উচিত ছিল যে এই যে যারা দখলদার আছে, চাঁদাবাজ আছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। কিন্তু ওরা তখন কি হয়েছে, ওরা তখন আপকামিং যে পলিটিক্যাল পার্টিগুলো পাওয়ারে আসতে পারে
তাদের শেল্টারে তাদের ছত্রছায়া এবং এবং এখানে পলিটিক্যাল পার্টিগুলোর দায় কেমন দেখেন আপনি, বা তাদের কি করা উচিত বলে মনে হয়? পলিটিক্যাল পার্টিগুলোর তো দায় আছে। আপনার মানে আমার পলিটিক্যাল পার্টি আছে, হ্যাঁ, এখন আমার পার্টিতে আপনার হচ্ছে যে এই যে লোকগুলো আছে যারা পলিটিক্যাল পার্টি আছে তারা নিতে কেন ইন্টারেস্টেড, তারা ওইখান থেকে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট পায়। এটার কারণ হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর ফাইন্যান্সিয়াল পলিসি ডেভেলপ না হওয়া। ওভার দ্য ইয়ার আপনি মনে করেন আওয়ামী লীগ এবং বিএনপির মতন দুইটা বড় দল বাংলাদেশে দীর্ঘদিন যাবত তারা হচ্ছে যে শাসন করে আসতেছে, কিন্তু এই দুইটা দলের ফিক্সড কোনো ফাইন্যান্সিয়াল পলিসি কিন্তু নাই। আপনার ধরেন যে এই যে আমাদের পুরো খুলনা শহরে, ঠিক আছে, আপনি এবং পুরো খুলনা জেলা ধরে আপনি যদি দেখেন যে আমাদের এই যে এত পরিমাণ পোস্টার যাচ্ছে, ব্যানার যাচ্ছে, ফেস্টুন যাচ্ছে, শোডাউন হচ্ছে, র্যালি হচ্ছে, হ্যাঁ, তো তাদের যদি আপনি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল পলিসিটা জিজ্ঞেস করেন যে আপনার পার্টি এটা কিভাবে বহন করতেছে, একটা গতানুগতিক আমরা অ্যান্সার পাই যে আমাদের সদস্যদের চাঁদা আছে, শুভাকাঙ্ক্ষীদের অনুদান আছে। এই শুভাকাঙ্ক্ষীদের অনুদানটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এই শুভাকাঙ্ক্ষীরা হচ্ছে ওই সুবিধাভোগী যারা হচ্ছে যে আপনার ওই অনুদানটা দেয় যাতে করে আপনি পাওয়ারে থাকলে তারা ওই জিনিসটা প্র্যাকটিস করতে পরবর্তীতে পারে। সুবিধা নেবে। আমি আপনার কাছে আসবো, আমি একটু ইসলামী আন্দোলনের বাংলাদেশের যিনি নেতা আছেন তার কাছে একটু আসতে চাই। ভাই মাইক্রোফোনটা একটু ওনার হাতে একটু দিন। যে একই রকম প্রশ্ন আপনাকেও করতে চাই, নদী কেন্দ্রিক যে খুলনার ব্যবসা বাণিজ্যর বড় একটা মানে উপজীব্য কিন্তু নদী, সেই নদী পথ কমে যাচ্ছে, নদীর নাব্যতা কমে যাচ্ছে, এবং ওয়াহিদুজ্জামান বলছিলেন যে 5টার পরেও এটি থামানো যাচ্ছে না, আমরা নিজেরাও দেখেছি। আপনি কি দেখছেন? কিন্তু আসলে এই নাব্যতা না থাকার কারণে পণ্য পরিবহন ট্রাক বা বাই রোডে যেভাবে হয়, নদী পথে কিন্তু এর থেকে আরো অনেক সহজেই হয়। বিশেষ করে কয়রা পাইকগাছার দিকে এখান থেকে যে মালামূলগুলো যায় সব কিন্তু নদী পথে যায়। এটা যদি আরো বড় পরিসরে লঞ্চে বা আরো বড় বড় ইসে পণ্য সরবরাহ করা যেত তাহলে ব্যবসায়ীরা উপকৃত হতো, প্লাস খরচও কম হতো, সেখানে আরো অনেক কম সাশ্রয়ীভাবে তারা এই পণ্যগুলো পাইতো। কিন্তু আসলে আমরা দেখছি যে বিভিন্ন সময় আইলা সিডার হয়েছে, ভাঙছে বিভিন্নভাবে, এগুলো নদীর নাব্যতা শেষ হয়ে যাওয়ার কারণে পানির চাপে কিন্তু এগুলো ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ার পরে কিন্তু এগুলোকে সংস্কারের জন্য সরকার কিন্তু হিউজ পরিমাণ টাকাও কিন্তু অলরেডি বাজেট হয়েছে, আমরা জানছি। কিন্তু আসলে সেই বাজেটগুলো কিভাবে হাওয়া হয়ে গেছে এটা কিন্তু আসলে সঠিকভাবে ইউটিলাইজ হয় নাই, কাজ হয় নাই। ইদানিং এই 5 আগস্টের পরে আমরা দেখলাম দাকপে এরকম একটা এসের হলো অনেক অনেক বিগ একটা অ্যামাউন্ট, এটা ব্যাক চলে যাচ্ছিল। কিন্তু সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একেবারে খুব কঠিন আকারে করছে এবং সেটা সেখানে অলরেডি কাজ হয়েছে। এভাবে যেই বাজেটগুলো আসে এটা তো সরকার পিছে থাকে না, দুর্নীতি লুটপাটের মাধ্যমে এগুলো খরচ হয়ে যায়। খরচ হয়ে যায়। এগুলো খরচ না হয় যদি সঠিকভাবে এটাকে ব্যবহার করা হতো তাহলে নিশ্চয়ই এর নাব্যতা হতো, সংকট দেখা যেত না। আমি একটু এই প্রসঙ্গে আপনার কাছে আবার আসবো। আমি একটু জামাতের সেক্রেটারি জেনারেলের কাছে আসতে চাই যে ওয়াহিদুজ্জামান অভিযোগ করলেন, একটু মাইক্রোফোনটা, যে দুটি বড় রাজনৈতিক দলের কথা উনি এক্সাম্পল হিসেবে বললেন। জামাতের ক্ষেত্রে আপনার এই অবস্থান পরিষ্কার করার কোনো বিষয় আছে? ধন্যবাদ। খুব ন্যাচারালি আমাদের সংগঠনের কোন কর্মী এই জাতীয় অপরাধের সাথে ন্যাচারালি কোনো যুক্ত নয়। হতে পারে কেউ না জেনে অনুমান করে ধারণা করে অনেক কথা বলে। তো আর জামাত যেহেতু একটা এখন বড় সংগঠন, বড় দল, নানান ধরনের প্রয়োজনে দল করে না, একটা পরিচয় দিয়ে এসে কেউ আনডি প্রিভিলেজ নিতে চাইলে মানুষ বলে বসতে পারে। তবে আমি সংগঠনের দায়িত্বের জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতায় কোনো আমাদের কর্মী বলতে আমরা যাদেরকে বুঝি, যারা সংগঠনের আদর্শে বিশ্বাসী কর্মী, তাদের দ্বারা এই ধরনের আচরণ আমরা কখনো এই পর্যন্ত দেখিনি। এটা আমি আরো তথ্য পেলে আমরা করতে পারবো। আমি একটু বিএনপি নেতার কাছে আসতে চাই, একই রকম প্রশ্ন। যদিও জামাতের সেক্রেটারি জেনারেল এটি অস্বীকার করেছেন, বলেছেন তার সম্পৃক্ততা নেই, মানে যেহেতু জামাতের সাথে। আপনাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমরা এর আগে 5 আগস্টের পরে আমি আসলে এই খুলনায় চাঁদাবাজি লিখে গুগলে সার্চ করেছিলাম, বেশ কিছু পত্রিকার হেডলাইন এসে, আমি যদি শোনাই আপনাকে, যেমন ডেইলি ইত্তেফাকে একটা নিউজ এসেছে যে খুলনায় বিএনপি নেতা ফরিদ মোল্লাকে গ্রেপ্তারে অভিযান, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে। চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এটা বিএনপির তরফ থেকে দেওয়া হয়েছে। খুলনায় মাদক এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার, বিএনপি খুলনা ব্যানারে মৌসুমী চাঁদাবাজি, বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে। আপনি তো দীর্ঘদিন এখানে সভাপতি দায়িত্ব পালন করেছেন, তার আগে আপনি সংসদ সদস্য ছিলেন। এই 5 আগস্টের পরবর্তী সময়ে লাগাম ছাড়া এরকম অবস্থা এবং মানুষের অভিযোগ এত বেশি বাড়লো কেন? মানে আপনি কি দেখেন বা আপনার অবস্থান কি এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। বিএনপি তো একটা বড় সংগঠন,
যে সংগঠনটির দেশ পরিচালনার একাধিকবার দায়িত্ব পালন করেছে। সবাই যে সব এলাকায় জনপ্রিয় নেতা, কোন নেতাকে আমরা এই ধরনের প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে দেখি নাই। পত্রপত্রিকার যে 4টি নিউজের কথা আপনি বলেছেন, তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে এবং প্রত্যেকটি ঘটনায় বিএনপি তদন্ত করেছে এবং তাদেরকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে এবং পুলিশ যাদেরকে খুঁজেছে তাকে বিএনপি আশ্রয় দেয়নি, তার ব্যাপারে বিএনপি স্টেটমেন্ট করে নাই। বরঞ্চ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ঘটনাই ঘটুক না কেন তাকে পুলিশে সোপর্দ করার, এবং আমরা নিজেরাও এসব ব্যাপারে সবসময় সচেতনভাবে এগুলো তদন্ত করেছি, খেয়াল রেখেছি। প্রত্যেকটা বিষয়ে পত্রপত্রিকার নিউজকে আমরা আমলে নেই এবং আমরা কেন্দ্রে রিপোর্ট পেশ করি। এবং খুলনায় আমাদের একটা তদন্ত কমিটি আছে মহানগর বিএনপির, তারা তদন্ত করে দেখেন যে কোনটা সঠিক কোনটা সঠিক না, সেভাবে তারাও ব্যর্থ। আমরা চাই যে এগুলো সব বন্ধ হবে এবং আমি নিজে পুলিশকে বলেছি, পুলিশ কমিশনারকে বলেছি যে ঘটনাই ঘটাক তার কোনো রাজনৈতিক পরিচয় দেখার প্রয়োজন নেই, তাকে গ্রেপ্তার করা। খুলনায় কিন্তু 5ই আগস্টের পরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 1 বছরে 34টা হত্যাকাণ্ড ঘটেছে এই শহরে এবং প্রায় সকলই হচ্ছে মাদক কেন্দ্রিক। আওয়ামী লীগ আমরা যারা মাদকের ব্যবসা করতো তাদের হাত থেকে আরেক গ্রুপ নিয়েছে। এই যে হানাহানি, এতে 34টা প্রাণ ঝরে গেছে। খুলনার আশেপাশে যতগুলো নদী আছে 50-এর উপরে লাশ ভেসেছে, বেয়ারিশ লাশ, তার মধ্যে 25-26টা লাশে শনাক্ত করা গেছে, বাকি শনাক্ত করা যায়। আমরা পুলিশকে বলেছি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ হয় কি যে জুলাই বিপ্লবের পরে একটা যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সক্ষমতা হারিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু এনসিপির নেতার কাছে আসতে চাই যে আপনি কি আসলে একই রকম দেখেন যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি পর্যাপ্ত ব্যবস্থা নেয় বা নিতে পারে? আমার মনে পড়ে না যে এই 1 বছরের মতন খারাপ আইন শৃঙ্খলা ব্যবস্থা এই খুলনা শহরে আমি আমার লাইফে আর কোনোদিন দেখছি। এবং এই যে প্রশাসন, পুলিশ প্রশাসন বর্তমানে খুলনা এক্সিস্টিং যেটা আছে, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অথর্ব প্রশাসন। এই প্রশাসন আসলে মানে তারা একটা গাছাড়া ভাব, ঠিক আছে, যেহেতু তাদের উপরে স্ট্রং কোনো লিডারশিপ হয়তো বা নাই, এই কারণে তারা হচ্ছে যে এটা আমার মনে হয় যে তারা আর কি এটা প্রমাণ করতে চায় যে হচ্ছে যে মানে আমরা হলো গিয়ে যে তোমরা তো আমাদেরকে হচ্ছে যে 5 আগস্টের আগে তো হচ্ছে যে মাইরিটারি করছো, এবার দেখো পুলিশ না থাকলে কি হয়, ঠিক আছে, এরকম একটা জনগণকে বোঝানোর জন্য। মানে সেক্রেটারি জেনারেল, আর কতদিন আমাদের শুনতে হবে যে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ নয়, মনোবল ভেঙে গেছে? 1 বছর কি যথেষ্ট সময় ছিল না? সময় যথেষ্ট, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একটা দুর্বল সরকার মনে করি। দে হ্যাভ নো পলিটিক্যাল স্যাগাসিটি, দে হ্যাভ নো পলিটিক্যাল ফরসাইটনেস। রাষ্ট্র সরকার পরিচালনার একটা রাজনৈতিক চিন্তা এবং অভিজ্ঞতা লাগে, এই সরকারের তা নাই। সেকেন্ড হচ্ছে যে সরকারে যারা অ্যাডভাইজার হিসেবে আছেন নানান সেক্টর অফ পিপল থেকে আসছেন। 5ই আগস্টের পরে পুলিশ অনেকদিন থানায় ডিউটি করেনি, পালিয়ে গেছে। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলাম, আমরাই কিন্তু থানা পাহারা দিয়েছি, থানায় হামলা না হয়, জনগণ যেন সেবা পায়, সে ব্যাপারে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা সবাই সাহায্য করেছি। তবে সামনে নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যদি ক্ষমতা যায় এবং আমরা যে একটা সুন্দর মানবিক এবং বিদ্যমান রাষ্ট্র কাঠামো বদলে দিয়ে এই কাঠামো পরিবর্তন করে নতুন যে নির্বাচনের সম্ভাবনা জাতি যে অভিযাত্রা এগিয়ে যাচ্ছে, এটা যদি সফল হয় তো ইনশাআল্লাহ আমার মনে হয় জনগণের যে আকাঙ্ক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল এনফোর্সিং এজেন্সিতে যারাই থাকবেন, শুধু পুলিশ নয়, সেনাবাহিনী, বিজিবি, সব ধরনের ফোর্স জনগণের সেবক হিসেবে তারা কাজ করবে, দায়বদ্ধতা নিয়ে কাজ করলে আমাদের এই আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে আলোচনা শুরু করেছি এবং নদী কেন্দ্রিক যে সমস্যাগুলো নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। এই মুহূর্তে আমরা একটু দর্শকদের কাছে যেতে চাই। নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন আছে, হাত তুলবেন, হাত তোলার পরে আমাদের যারা সহকর্মী রয়েছেন মাইক্রোফোন দিবেন তাকে এবং উনি প্রশ্ন করবেন এবং একই সাথে শুধুমাত্র একটি প্রশ্ন করা যাবে একজন। জি, ওই ভাই বোধহয় হাত তুলেছেন, একজনের কাছে একটু দ্রুত। আমার প্রশ্ন হচ্ছে খুলনার দুঃখ, বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের সমস্যা, এখানে লক্ষ লক্ষ মানুষ, কৃষক আজ বেকার। মিয়া গোলাম ফরহাদ সাহেব 5 আগস্টের পরে দেখেছি তিনি পরিশ্রম করছেন ওই বিল ডাকাতিয়ার সমস্যা সমাধান করার জন্য, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কৃষকরা আজ খুবই দুঃখে কষ্টে জীবনযাপন করছে। এই তিনি নির্বাচিত হতে পারলে এই সমস্যা দীর্ঘস্থায়ীভাবে সমাধান করবেন কিভাবে? ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক বন্ধু সুমনকে। বিল ডাকাতিয়া আসলে
এই খুলনা অঞ্চলের মানুষের দুঃখ হয়ে এখন আছে। সারা বাংলাদেশের কাছে বিল ডাকাতিয়া সহ এই অঞ্চলের একেবারে ভবদা থেকে নিয়ে যশোর, মনিরামপুর, কেশবপুর, ফুলতলা, ডুমুরিয়া, ইভেন কয়রা, পাইকাসা পর্যন্ত প্রায় 60-70টা বিল এই জলাবদ্ধতার শিকার হয়েছে। জমি জমা, ক্ষেত খামার, ফল ফসল, আমার পিতৃ পরিবার, পূর্বপুরুষদের সব বিল ডাকাতেই আমাদের সম্পদ। এটা জলাবদ্ধতা নিরসনের জন্য আমি দপ্তরে দপ্তরে মন্ত্রণালয়ে আমি গিয়েছি। সর্বশেষ পানি সম্পদ মন্ত্রী সৈয়দ রিজওয়ানা হাসানের সঙ্গে আমি আলাদা বৈঠক করেছি। তিনি আমার উপস্থিতিতে ওয়াবদার, ডিজি এবং আরও লোকদেরকে নিয়ে তিনি কমিটি করেছেন, টিম পাঠিয়েছেন, ভিজিট করেছেন। তিনি বলেছেন আমরা 3টা মেয়াদে, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম পরিকল্পনা নিয়েছি এবং শর্ট টার্ম প্ল্যানটা তারা অলরেডি এক্সিকিউট শুরু করেছেন। কিন্তু মুশকিল হয়েছে যে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা জোর করে তারা এই প্রবাহমান খালে বাদ দিয়ে, পাটা দিয়ে মাছের চাষ করে, যে কারণে প্রাকৃতিক কারণে তো সিল্টেড হচ্ছেই, কিন্তু মানবসৃষ্ট কারণেও কিন্তু জনশরীর দুর্ভোগ হচ্ছে। এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমি যদি আবার ডুমুরিয়া, ফুলতলার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সরকারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে এটা ছোটখাটো পরিকল্পনায় হবে না, কয়েক হাজার কোটি টাকার একটি মহা পরিকল্পনা প্রয়োজন হবে জলাবদ্ধতা নিরসনের জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবার প্রশ্নতে যেতে চাই। আমি প্রশ্ন করতে চাই জনাব নজরুল ইসলাম মঞ্জু সাহেবের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যে 2008 সালে উনি প্রথম এই খুলনা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় যারা সরকারের রাষ্ট্র ক্ষমতায় ছিল মতাদর্শগতভাবে তারা ভিন্ন মতাদর্শের, যে কারণে অনেক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন। এবার আবারও দল তাকে মনোনয়ন দিয়েছে। এই শহরে অনেক সমস্যা, অনেক প্রতিকূলতা, আইন প্রণয়নের কাজ হলেও, সংসদ সদস্যের আইন প্রণয়নের কাজ হলেও নগরবাসীর কিন্তু তাদের কাছে অনেক দাবি দেওয়া থাকে। তো আমরা খুলনার পাশ দিয়ে যে নদীটা চলে গেছে, রূপসা নদী, এটা সিলটেশন হয়ে গেছে, নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, শহর নিচু হয়ে গেছে এবং সিটি কর্পোরেশন অপরিকল্পিতভাবে রাস্তাঘাট উঁচু করে ফেলছে, যে কারণে এই শহরের কয়েক হাজার ঘরবাড়ির নিচতলাটা এখন একবার অকেজো হয়ে গেছে। তো এই যে সংকটগুলো, এই সংকট কিন্তু মানে আগামী দিনে জনপ্রতিনিধির কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা থাকবে। তো এই যে প্রত্যাশার জায়গা, এটা উনি কিভাবে পূরণ করবেন? এইটা হচ্ছে আমার। জি, ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের খুলনা শহর কিন্তু জটের শহর, অল্প বৃষ্টিতেই আমরা ডুবে যাই। এবং শাহানুর বক্তব্য সঠিক যে নদীর তলদেশ উঁচু হয়েছে, শহর নিচু হয়েছে। এই যে একটা বড় সমস্যা, এই সমস্যার সমাধানে গত 16 বছরে যারা ক্ষমতা ছিলেন তারা এই ব্যাপারে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি। এবং এই যে মানে নদীর পানি শহরে ঢোকে জোয়ারের সময়, এটা বন্ধ করার কোনো উদ্যোগ তারা গ্রহণ করে নাই। গত 5-7 বছরে সে ড্রেনের কাজও শেষ হয় নাই। এই সমস্যার সমাধান করতে গেলে একটা বড় ধরনের পরিকল্পনা দরকার। এবং আমি আশাবাদী, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দান করেন, জনগণ যদি সেই দায়িত্ব অর্পণ করেন, আমি জনগণের এই অসুবিধা লাঘবের জন্য, এবং এটা খালি এটা হয় নাই, পানির কারণে অল্প দিনই রাস্তাগুলো 1000 কোটি টাকা খরচ করে যে রাস্তা করা হয়েছে, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে অপচয়, এই যে দুর্নীতি, এগুলো বন্ধ করতে গেলে জনগণের সরকার দরকার এবং আমাদের সে অভিজ্ঞতা আছে। ইনশাআল্লাহ পরিকল্পনা নিয়েই জনগণের পাশে থাকবো এবং আমরা আশাবাদী হবে। আপনাকে ধন্যবাদ। আমরা আর একটি প্রশ্ন নেব এই পর্যায়ে। জি, আমার প্রশ্নটা হচ্ছে খুলনা 1 আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ওয়াহিদুজ্জামান ভাইয়ের কাছে। আমি খুলনা 1 আসনে দেখেছি যারা 5 তারিখের আগে আওয়ামী লীগ করতো, চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন উচ্চপদস্থ আওয়ামী লীগ যারা ছিল, এরা 5 তারিখের পরে অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করছে। বাকি 2টা রাজনৈতিক দলের কথা আমি মেনশন করছি, জামাত এবং বিএনপি, এখানে তারা যোগদান করছে এবং ওখানে একটা সিন্ডিকেট তারা চালাচ্ছে। সিন্ডিকেটটা এরকম যে জমি বিক্রি এবং কেনার ক্ষেত্রে কিছুটা ভ্যাট তাদের বা কিছু শতাংশ টাকা তাদের দিতে হয়। এই টাকাটা না দিলে জমি কেনা বা বেচা যায় না। এটা এখন অন্য একটি দলের রাজনৈতিক শিল্পে চলতেছে। এখন খুলনা 1 আসন থেকে যদি ওয়াহিদুজ্জামান ভাই নির্বাচিত হয়, তাহলে তিনি যেহেতু আমাদের ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবেন, তাহলে তিনি এটা কিভাবে প্রতিরোধ করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যদি আওয়ামী লীগ পুনর্বাসনও এর সাথে সম্পৃক্ত, বিএনপি এবং জামাতের পুনর্বাসনের ওই যেটা আমরা বলতেছিলাম যে এই বেসিক্যালি এই যে চক্রগুলা এরা সেম থাকে। এরা হচ্ছে যে আপনার ওই মানে যখন যে দল ক্ষমতা, এটা তখন সেই দলের আর কি। তো
এই যে আপনার জমি জমার যে ব্যবসা, মানে এই যে দালালি যেটা আর কি, একটা তো হচ্ছে যে আপনার জমি বেচার একটা ফর্মাল প্রক্রিয়া যেটা আছে, সেটা বাদ দিয়ে এই যে মানে আপনার ওই রেজিস্টার অফিসে আর ভূমি অফিসে যে ঘুষ আর দুর্নীতির যেটা, এটা তো বাংলাদেশে মানে প্রত্যেকটা ভূমি অফিসের সমস্যা এবং সার্বজনীন একটা সমস্যা। এইখানে আমাদের বর্তমান সরকার এটাকে অনলাইন করার অনেকগুলা প্রক্রিয়া তারা নিছেন, এবং হচ্ছে যে আমরা যদি হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারি, আমরা এটা এনশিওর করব যে ওইখানে যিনি এসিল্যান্ড থাকবেন উনার এটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে যে উনি প্রতি সপ্তাহে এটা ওপেনলি উনি হচ্ছে যে বসবেন এবং হচ্ছে যে এটা জনগণের সমস্যাগুলো উনি সরাসরি শুনে উনি ডিল করবেন। এবং ওইখানে বাইরে দেখবেন অনেকগুলো ছাতার মাধ্যমে এরা হচ্ছে যে বসে থেকে বিভিন্ন ইয়াগুলো করে আর কি, হ্যাঁ, ডিলিংস গুলো করে। এটার মধ্যে হিউম্যান ইন্টারভেনশন যতটা আমরা কমে আনতে পারবো ততটা এখানে করাপশনটা কমে আসবে আর কি। আর যারা হচ্ছে যে বিভিন্ন দলে যাচ্ছে, এরা তো সুবিধা ভোগ করার জন্য যাচ্ছে, এদের বিরুদ্ধে আমরা এইটা প্রশাসনের ফ্রি হ্যান্ড দিব যদি আমরা ওইখানে নির্বাচিত হতে পারি যে এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা নিতে বাধ্য থাকবে, এবং যদি তারা না নেয় তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করবো যে আপনারা নিচ্ছেন না কেন। এটা আমরা ধন্যবাদ। আমি একটু জামাতের সেক্রেটারি জেনারেলের কাছে আসতে চাই, মানে সম্পৃক্ত প্রশ্ন আপনাদের ব্যাপারেও যে পুনর্বাসন হচ্ছে বা আওয়ামী লীগের যারা রয়েছে তারা বিএনপি জামাতে যোগদান করছে, আপনাদের তরফ থেকে মানে কাদেরকে প্রত্যাবাসন করা হচ্ছে আর কি? যারা আমি মনে করি এই যোগদান পুনর্বাসন রাজনীতির একটা প্রথাগত প্রচার। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমি তার জবাব দিতে পারবো। এখন রাজনীতির বাজারে প্রথাগত কিছু কথা চালু হয়ে গেছে, কিছু হলেই একটা লাগাই দিল। আমি অন্তত খুলনার ব্যাপারে বলতে পারি এই জাতীয় কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই এবং কেউ কোনো তথ্য আমাকে দিতে পারবেন না। ধন্যবাদ। জি, আমি একই প্রশ্ন আপনাকেও করতে চাই। বিএনপির ব্যাপারেও প্রত্যাবাসনের ব্যাপারে বলা হচ্ছে, পুনর্বাসন করার ব্যাপারে বলা হচ্ছে, আপনার বক্তব্য কি এই বিষয়ে? এটা তো একদম নিষিদ্ধই আছে। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। জুলাইয়ের বিপ্লবের পরে সেই রক্তমাখা রাজপথ দিয়ে আমরা নতুন যাত্রা শুরু করেছি। কোনো সুযোগ নেই ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়ার, বরঞ্চ ফ্যাসিবাদকে বিচার করতে হবে, লুটপাটের বিচার করতে হবে, দখলের বিচার করতে হবে, এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করে সুশাসনের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে দেশকে। এবং এক্ষেত্রে বিএনপি, আমরা খুলনায় অত্যন্ত অনড়, এবং কোনো রকম কোনো আওয়ামী পুনর্বাসনের কোনো যন্ত্র খোলার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ। আমি একটু ইসলামী আন্দোলনের যিনি নেতা রয়েছেন, একই প্রশ্ন একটু আপনাকেও করতে চাই যে নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগের যে পুনর্বাসনের যে অভিযোগগুলো এই একজন দর্শক প্রশ্ন করলেন, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আওয়ামী লীগের পুনর্বাসন করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। ইসলামী আন্দোলন তো করেই না, বরং এটা কোনো দলই করবে না। এটা আমাদের প্রত্যাশা, যেহেতু এরা আমাদের দেশটাকে একবার শেষ করে দিয়েছে, একবার বটমলেট বাস্কেট, একবার তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এখন আমরা আবার শুরু করতে চাই, সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আবার যদি সেই দুষ্কৃতিকারীদেরকে আমরা আবার আশ্রয় প্রশ্রয় দিই, তাহলে তো জেল সেই কত, তাহলে তো দেশ গঠন করা সম্ভব হবে না। তাদের সেই দুষ্কৃতিকারীদেরকে অবশ্যই বয়কট করতে হবে, তাদেরকে পুনর্বাসন তো হবে না, মঞ্জু ভাই বললেন, তাদেরকে বিচারের কাঠগড়ে আনতে হবে এবং তাদেরকে বয়কট করতে হবে। নতুনভাবে যারা দেশকে গড়িয়ে নিতে চায়, আগায় নিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে আগায় নিতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু দুটি বিষয় নিয়ে আপনাদের দুজনকে একটু আরেকটা প্রশ্ন করতে চাই, যদি মাইক্রোফোনটা ওনাকে দেন। আমরা আপনাদের দলের যে মহাসচিব, তার একটা বক্তব্য দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার তুলে নেবার কথা উনি বলেছেন ওনার আসনের একটা বক্তব্য দিতে গিয়ে। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? মানে এটা কি দলের অবস্থান না ব্যক্তিগত অবস্থান? উনি ব্যাখ্যা দিয়েছেন, এবং এই যে সোশ্যাল মিডিয়া যে ধরনের প্রচারণা, এটা আমাদের পার্টি থেকে আমাদেরকে বলা হয়েছে এসব সতর্ক থাকার জন্য। এবং আমরা চাই, বিএনপি তো পরিষ্কার, বিএনপি তো এখানে বড়র ভাই আছেন, আমরা একসাথেই 16 বছর ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আরও আছে 2 দল, তারা নতুন দল হলে অন্য 15 দল। আমরা কিন্তু খুলনায় এসব ব্যাপারে খুব সচেতন ছিলাম, সজাগ ছিলাম। আমরা কোনো ফ্যাসিবাদের কাউকেই কোনো সুযোগ সুবিধাতে অর্জন করতে পারি, এটা আমরা কখনো করি নাই। এবং আমরা কমিটেড পিপুলসের কাছে যে আমরা নতুন বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের রক্তের দেওয়া তরুণদের সেই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আমরা গঠন করব। জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্ন করলাম, আমি বলছিলাম যে মহান আল্লাহ তাআলাই নারী আর পুরুষকে সৃষ্টিগতভাবে দুজনের দায়িত্বের যেমন কিছু ব্যবধান করে দিয়েছেন, সামাজিক এবং পারিবারিক, এবং সৃষ্টিগত বৈশিষ্ট্যের দিক থেকে দৈহিকভাবেও নারী পুরুষের আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। পুরুষকে যেমন অর্থনৈতিক দায়িত্ব জীবন জীবিকার পালন করতে হয় বাইরে,
নারীরা আমাদের মা, তারা সন্তান ধারণ করেন, দুধ পান করান, লালন পালন করেন এবং প্রতিদিনে তারা নিজের পরিবারে যে সময় পরিশ্রম দেন পুরুষদের পরিশ্রমের থেকে সেটা ভিন্ন। সেই কারণে আমাদের সম্মানিত আমির সাহেব মা হিসেবে পুরুষ আর নারীর কর্তব্যের যেমন ব্যবধান আছে, শারীরিক সক্ষমতারও তেমন ব্যবধান আছে। তাই তাদের সম্মানের জন্য বলেছেন যে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া উচিত। তার অর্থ এই না যে তারা শ্রমবিমুখ হবে, কর্মবিমুখ হবে, বেকার হবে, সমাজের নানান সোশ্যাল কানেক্টিভিটিতে যেটাকে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স বলা হচ্ছে কোথাও তাদের স্থান নো। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি প্রফেসর, রাষ্ট্র, সমাজের সব জায়গায় তারা যাবেন। কিন্তু যেহেতু তারা মাও, ফলে তাদেরকে অতিরিক্তভাবে রাষ্ট্রের দায়িত্ব আমাদের আসলে আমরা মাদেরকে আলাদা সম্মান দেওয়া হবে, এটি বলা হয়েছে। যে আপনাকে ধন্যবাদ। আমরা আবারও প্রশ্নে ফিরবো খুব সংক্ষেপে। খুলনা শহরে যে আইন শৃঙ্খলার যে অবনতি সেটা হচ্ছে আমরা বহু 16-17 বছর ধরে দেখে আসতেছি। প্রত্যেকটা অঞ্চলে 16, 17, 18 বছর ছেলে যারা আছে তাদের কাছে সেই সময়কার যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন তাদের কিছু লোকজন তাদের শেল্টার দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিত এবং মাদক দিয়ে দিত, যেটা ব্যবসা করে তাদের হাতে মানে কাঁচা টাকা ছিল এবং সেই যে অস্ত্রগুলো ছিল অনেক অনেক আগ্নেয়াস্ত্র, যেটা আমরা কল্পনাও করতে পারি না। তো 5 আগস্ট চলে যাওয়ার পরে সেই ছেলেগুলোর হাতে ওই যে কিশোর গ্যাং কিংবা অন্য কিছু, ওদের ওই অস্ত্রগুলো কিন্তু কোনোভাবে রিকভার হয়নি। যে কারণে কোন কোন অঞ্চলে দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি হচ্ছে, গুলি করে দিচ্ছে। এইটা নিয়ন্ত্রণ করার জন্য ওনার কোনো পরিকল্পনা আছে কিনা, কারণ এটা ছক করে এটা বন্ধ করতে হবে, সেই ব্যাপারে ওনার চিন্তা ভাবনা কি সেটা। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা আর একটি প্রশ্ন নিব, তারপরে আমি জনাব মঞ্জু সাহেবের কাছে আসবো। আর একজন কে বলবেন? জি, হ্যাঁ, ওখানে একজন আছেন। জি, আমি হচ্ছে রাইসা ইসলাম, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমার কোশ্চেনটা থাকবে হচ্ছে, গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে নারীদের 5 ঘন্টা কর্মের বিষয় নিয়ে বললেন, নারীদের সক্ষমতা কম পুরুষদের তুলনায়। তো একটা নারীও কিন্তু পুরুষের মতো সেই ছোটবেলা থেকে পড়াশোনাটা করে, ঠিক পুরুষের সঙ্গে লড়াই করে করতে হয় পড়াশোনাটা। ফার্স্ট সেকেন্ড কিন্তু ক্লাসে ছেলে মেয়ে দুজন একসঙ্গেই হয়। সারা বাংলাদেশে যে শুধু নারীদের স্কুল আলাদা পুরুষদের স্কুল আলাদা বিষয় তা না, কম্বাইন্ড স্কুলও আছে বাংলাদেশে। সেখানে বাংলাদেশে প্রায় আপনি প্রশ্ন কর্মসংস্থানগুলো বেসরকারি, সেখানে হচ্ছে 5 ঘন্টা নারীদের কর্মের বিষয়ে উনি কি দায়ভার নিবেন? সেইখানে 5 ঘন্টা কর্মসংস্থান কি বেসরকারি সংস্থানগুলো মেনে নেবে? আর সেটা দায়ভার দায়ভার নেবেন কিনা, গোলাম পরোয়ার সাহেব নিবেন কিনা, সেটা আমার কোশ্চেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনার এই সরাসরি ধন্যবাদ। আমার বোন ভালো প্রশ্ন করেছেন। আমি কিন্তু জবাবের ভেতরে পুরুষ এবং নারীর মেধা, মনন, ক্যারিয়ার, ক্যাপাসিটির ব্যাপারে কোনো প্রশ্ন করি নাই। আমি বলি সৃষ্টিগতভাবে তাদের যে আলাদা বৈশিষ্ট্য আছে, পারিবারিক যে দায়িত্ব নারীর, সেই দায়িত্ব কখনো পুরুষ পালন করতে পারে না। পুরুষ কখনো মা হতে পারে না, পুরুষ সন্তান ধারণ করতে পারে না, পুরুষ দুগ্ধ পান করাতে পারে না। এই বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, তার জন্য তার প্রতি মানুষকে এহসান করতে হবে, মানবিক হতে হবে। আমি সেই সেন্সে বলেছি। কিন্তু একজন নারী তিনি রাষ্ট্রের যে কোনো সর্বোচ্চ জায়গায় দায়িত্ব পালনের যোগ্য হতে পারেন। আল্লাহ তাআলা তাকে সে মেধা দিয়েছেন, সেই মেধার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই। ফলে আমার বোনকে ধন্যবাদ, এই প্রশ্নটা করার মাধ্যমে আমি কথাটা ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ। বেসরকারি খাতে এই দায়ভারের কথা উনি বলেছেন। বেসরকারি খাতে আমাদের আমির সাহেব কথাটা বলেছেন যে রাষ্ট্র যদি আমাদের হাতে আসে, সে রাষ্ট্রের একটা নীতিমালা হবে। সেই নীতিমালা যখন হবে তখন সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই তো রাষ্ট্রের দায়িত্ব যাদের থাকবে তারাই তো সেই নীতিমালা তৈরি করবে। তখন দ্যাট উইল বি পসিবল ফর আস, তখন এটা আমাদের পক্ষে সম্ভব হবে, এই রাষ্ট্র কাঠামোতে সম্ভব হবে না। যে আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব মঞ্জু একজন প্রশ্ন করেছেন কিশোর গ্যাংয়ের ব্যাপারে, সেটা নিয়ে আপনি যদি। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন ওয়াহিদুজ্জামান। এটা আমি আমার প্রথমের প্রশ্নের উত্তরেই বলেছি যে খুলনা শহরের এই সীমাহীন সন্ত্রাসের জনক হচ্ছে আওয়ামী লীগ। গত 16 বছরে ফ্যাসিবাদী আমলে এই যে চাঁদাবাজি, এই যে কিশোর গ্যাং তারা তৈরি করে গেছেন, এই যে লুটপাটতন্ত্রের সুফল তারা ভোগ করেছেন তাদের লোকজন, সেটি কিন্তু 5ই আগস্টের পরে থেমে থাকে নাই। এবং এই কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা বিবৃতি দিয়েছি। আমি আমার সমস্ত বক্তৃতায় আমি বলেছি যে খুলনা মানুষকে নিরাপদ করতে হবে।
নিরাপদ না করলে কোনো উন্নয়নই কাজে আসবে না। এবং এই যে আমি প্রথমেই বলেছি যে খুলনায় 34টা এক বছর হত্যাকাণ্ড, এটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ার্থ পরিবেশ সৃষ্টি করেছে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের খুনিদেরকে খুঁজে বের করতে হবে, এই কথা আমি পুলিশকে বলেছি, আমি বিবৃতি বলেছি এবং এই আইন সম্পর্কে এবং বলেছি যে একসময় ভয়াবহ সন্ত্রাসবাদী খুলনা নিষিদ্ধ পার্টিগুলো তাদের অস্ত্রধারীরা জেলখানায় ছিল, তারা কিন্তু এই সুযোগে মুক্ত হয়ে গেছে। তাদের মনিটরিং করা, তারা কে কোথায় আছে এবং সেই অস্ত্রগুলো উদ্ধার করার ব্যবস্থা নেওয়া। আর আমরা দেখেছি যে ট্রেনে করে মাঝে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছে, ভারত থেকে আসছে। এই সমস্ত পথ বন্ধ করতে হবে, মানুষকে নিরাপদ করতে হবে এবং এই জন্য আমরা জননিরাপত্তার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো, কারণ উন্নয়নের বাধা হচ্ছে সন্ত্রাস। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নেতা রয়েছেন, সমমনা 8টি দলের একটা জোট হবার যে প্রক্রিয়া বা কথাবার্তা ইতিমধ্যে চলেছে, আপনারা একসাথে আন্দোলনও করছেন। আপনার যে আসন থেকে আপনি নির্বাচন করবেন, জামাতের সাথে আপনাদের কিরকম সম্পর্ক তৈরি হচ্ছে যে আপনাকে ছাড়তে হতে পারে বা আপনি দাঁড়াতে হলে জামাতকে ছাড়তে হতে পারে, আপনাদের বোঝাপড়া কেমন? ধন্যবাদ। আমাদের যে 8টি দল একসাথে আমরা আন্দোলন করছি, আমাদের জোট না, এটা আমাদের সমঝোতা। সমঝোতা মানে কি? ছাড়ের সমঝোতা। সেখানে আসলে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী নিজেই চেয়ে প্রার্থী তা নেয় না, দল যাকেই মনোনয়ন দেয় সেই প্রার্থী হয়। আর এখানে দল যাকে দিবে সে হবে, দল যদি তাকে বলে যে এই আসনটা তাকে ছেড়ে দিতে হবে, নির্দ্বিধায় ছেড়ে দিবে। সেখানে কোনো হাউখাউ নেই, গ্যাঞ্জাম নেই, মারামারি নেই, কোনো টুশব্দ নেই। আমরা চাই যে বিগত দিনে এই স্বাধীনতার পর 54 বছর ইসলামী শাসন মানুষ দেখে নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনা মন্ত্রী তিনি বলেছেন যে আমরা যদি 100 টাকা বাজেট করি তাহলে এলাকায় যায় পৌঁছায় 10 টাকা, মানে 90 টাকা চুরি হয়ে যায়। তা আমরা ইসলামী দলগুলো, সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে আমরা দেখাতে চাই যে 100 টাকায় 100 টাকা কিভাবে উন্নয়ন করা যায়, আর যদি সেইটা কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশটাকে কিভাবে ঘুরে দাঁড়াবে যা জনগণ কখনো চিন্তাও করেনি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদি এনসিপির নেতার কাছে আসতে চাই, সংক্ষেপে জুলাই সনদ তো আপনারা স্বাক্ষর করেন নাই, আর সেক্ষেত্রে সামনে নির্বাচন নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা কিন্তু যখন জুলাই সনদ স্বাক্ষর করিনি তখন আমরা বলছি যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং এটার জন্য আমরা প্রস্তুত আছি। নির্বাচনের জন্য আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে এবং আমরা এই মাসের মধ্যে আমাদের প্রার্থী তালিকা আমরা প্রাথমিকভাবে ঘোষণা করব। জুলাই সনদের যে দাবি, বিচার, সংস্কার এবং নির্বাচনের যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতা আসছিলেন, বিচারেরও আমরা এখন পর্যন্ত ফলপ্রসূ এভাবে করে কোনো কিছু দেখতে পারিনি। 13 নভেম্বর একটা রায় হওয়ার কথা ছিল, সেটাকে পিছিয়ে 17 নভেম্বর করা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার যে ভাষণটা তিনি দিয়েছেন, আমরা ওটাকে ইতিবাচকভাবেই দেখছি, যদিও এখানে আমাদের কিছু অবজারভেশন আছে। যেরকম যেই রাষ্ট্রপতি আসলে হচ্ছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, সে হচ্ছে এই ধরনের যে জন আদেশ, এই জন আকাঙ্ক্ষার যে আদেশ, এইটা তার দেওয়ার মতো নৈতিক এখতিয়ার তার আছে কিনা, এই জিনিসটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এবং আমরা এই যে জুলাই সনদ এবং সংস্কারের আমাদের যে ম্যান্ডেট সেকেন্ড রিপাবলিকের এবং গণপরিষদের, এইটা নিয়ে আমরা আমাদের সংগ্রামটা চালিয়ে যাব এবং নির্বাচনকেও আমরা এই সংস্কারের ম্যান্ডেটের পক্ষে জনগণের কাছে যাওয়ার একটা উপায় হিসেবে দেখছি এবং আমাদের যে এই ধারাবাহিক সংগ্রামটা সেকেন্ড রিপাবলিকের জন্য সেটার একটা প্রসেস হিসাবে আমরা এই নির্বাচনটাকে আমরা ওইটার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে আমরা এই সংস্কার এবং গণভোটে যাতে সংস্কারের যে ইতিবাচক যে ধারাগুলো আছে সেগুলোর পক্ষে জনরায় তৈরির জন্য আমরা কাজ করছেন। ধন্যবাদ। আমি একটু আমাদের সেক্রেটারির কাছে আসতে চাই যে গণভোটের বিষয়ে গতকাল প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যের ব্যাপারে আপনারা সংবাদ সম্মেলনও করেছেন, কথা বলেছেন, একই দিনে গণভোট এবং নির্বাচন। সবশেষে আপনাদের এখন অবস্থান কি, আপনারা আসলে কি কি চান? গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে তিনি জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংশোধন আদেশ তিনি জারি করেছেন এবং অ্যাকর্ডিংলি একটা গেজেট প্রকাশিত হয়েছে। আর একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং পিআর এর ব্যাপারেও এখনো কোনো সুরাহা হয়নি। হ্যাঁ, আমরা জুলাই সনদের যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিত্তিতে কিন্তু গণভোটে যাচ্ছে। সেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হোক, এটা আমাদের সবার দাবি ছিল, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। বাট একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন, এটার ব্যাপারে আমাদের এখনো বক্তব্য হলো এবং আমরা যুক্তি দিয়ে এটা বলেছি যে এখানে কিছু সংকট তৈরি হবে।
একেবারে ছোট কথায় যদি বলি যে জুলাই চার্টারে যে সমস্ত সংস্কার এবং সংশোধন আসছে সাংবিধানিক এবং পলিটিক্যাল, একজন ভোটারকে ভোট দেবার আগে জানতে হবে যে আমার কি কি সংস্কার হচ্ছে। আমাকে চিফ জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, এই নানান জায়গায় যে সংস্কারটা হচ্ছে কি না হচ্ছে, ভোটের রেজাল্ট না করে তো সে মাইন্ডসেট করতে পারছে না, তারপরে সে কোন প্রতীকে ভোট দেবে, দেন হি উইল ডিসাইড। কিন্তু আমরা বলেছিলাম তো আগে যেন গণভোটটা হয়, এই দাবি আমাদের এখনো আছে। আমরা এখনো সরকারের কাছে বলছি, আমরা জুলাই সনদ অ্যাকসেপ্ট করেছি, আমরা এটা স্বাক্ষর করেছি, আমরা এটা মেনে নিয়েছি, কিন্তু গণভোটটাকে আগে দেবার দাবিতে আমরা এখনো আছি। 8টি দলের শীর্ষ নেতাদের বৈঠক আগামী 16 তারিখে আছে এবং সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এই জুলাই সনদ মেনে নিতে অনুরোধ করা হয়েছে এবং আমরা গণভোট আগে না হলে কি সংকট তৈরি হবে সেটাও সরকারকে বলেছি। আমাদের কর্মসূচি সামনে আছে, আমাদের 8 দলের শীর্ষ নেতারা এটা সিদ্ধান্ত নেবেন। তবে পিআরের ব্যাপারে যারা মনে করতেন যে পিআর মানুষ বোঝে না কি জিনিস, কনসেপচুয়ালি কিন্তু আপার হাউসে পিআর মেনে নেওয়া হয়েছে, কনসেপচুয়ালি আপার হাউসে পিআর মানা হয়েছে এবং যে ন্যাশনাল কনসেনসাস কমিশন তারা যে সুপারিশটা করেছে সেখানেও কিন্তু আপার হাউসে পিআরকে রিকমেন্ড করেছে এবং সেটা কিন্তু গণভোটে যাচ্ছে। তার অর্থ হলো সকল দল আপার হাউসে পিআর মেনে নিয়েছে, কিন্তু লোয়ার হাউসে হয় নাই। ঠিক আছে, আমরা পিআরটা জাতি তো বুঝলো, জানলো, 2 জায়গায় চেয়েছিলাম, 1 জায়গায় অ্যাকসেপ্ট হয়েছে। কনসেপচুয়ালি আমাদের আন্দোলন চলবে। আমরা মনে করি পৃথিবীর 91টি গণতান্ত্রিক দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন চালু আছে। এইটার ভিত্তিতেই সবচেয়ে নির্বাচন ভোটারের অরিজিনাল প্রতিনিধিত্ব, পার্লামেন্টটা রিচ এবং কোয়ালিটি পার্লামেন্ট হতে পারে, এই দাবির উপরে আমরা সবসময় আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। যে আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন একেবারে বিএনপি সাবেক সভাপতির কাছে আসতে চাই, যে পিআর এর বিষয়ে তো আপনি সেক্রেটারি জেনারেলের কথা শুনলেনই, গণভোটের ব্যাপারে আপনারা যেটা চেয়েছেন সেটি আসলে হতে যাচ্ছে একই দিনে গণভোট এবং নির্বাচন। আপনার শেষ আর কোনো বক্তব্য আছে? এটা তো ঠিক যে বিএনপি সংস্কার ইস্যুতে যত বৈঠক হয়েছে বিএনপি খুব স্পষ্টভাবেই তার কথাগুলো বলেছে এবং আমরা যে রাষ্ট্র সংস্কারের মেরামতের যে 31 দফার মধ্যেও অনেক কিছু আছে, সেখানে কেউ আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান তারই লিখিত এই যে দাবি রাষ্ট্র সংস্কার 21 দফা, তার মধ্যে কিন্তু রাষ্ট্র কাঠামো সংস্কারের এই মেরামতের এই কাজগুলো আছে তার মধ্যে। এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা সংস্কারটা, সবাই সংস্কারের পক্ষে, কারণ জুলাই সনদটা রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন গণতান্ত্রিক পরিবেশ এবং এর বাইরে কেউ নেই ফ্যাসিবাদ ছাড়া। এই জন্য এখানে আমার মনে হয় না যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, ভুল ব্যাখ্যার সুযোগ আছে। একদিনে নির্বাচন দূর হলে কোনো অসুবিধা নেই। আমরা সবাই প্রচার করব যে ওখানে হাঁ দেন, এখানে আপনার মার্কায় আপনি ভোট দেন। এই দুইটা যদি আমরা পাশাপাশি বলি, এই প্রচারণায় কিন্তু মানুষ উদ্বুদ্ধ হবে। এবং এই যে বেশি ব্যাখ্যার বিষয়টা যেটা বলছেন বরাবর ভাই, হ্যাঁ ব্যাখ্যার প্রয়োজন আছে, হ্যাঁ আমরা প্রচারণায় রাখবো এগুলো, আমাদের নির্বাচন প্রচারণায় আমরা এই সব বিষয়গুলো জাতির সামনে তুলে ধরবো, ভোটারদের সামনে তুলে ধরবো এবং ভোটাররা বুঝবে আমরা কি চাই। আমরা তো সবাই আন্দোলনকারী দল যারা এখন নির্বাচন আছি, ফ্যাসিবাদ তো নির্বাচনের বাইরে। এখন এই সব দলের কথা শুনেই জনগণ ভোটে আগ্রহী হবে, তার পছন্দের মার্কায় ভোট দেবে এবং আরেকদিকে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে উদ্যোগ এটা সেটা চলবে। মানে মঞ্জু ভাইয়ের এই যুক্তিটার সাথে একটা যুক্তি আমি যোগ করি, যে গণভোটের আগে হওয়ার পেছনে একটা অন্যতম সাংবিধানিক প্রশ্ন হলো যে এখন 26 সালে যে নির্বাচন হতে যাচ্ছে এটা তো কোনো সংবিধানে নাই, আইনে নাই। ইউনূস সাহেব যে উনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ, সেটাও সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আমার জাতীয় সংসদ নির্বাচনটা হবে? এটার জন্য সব পলিটিক্যাল পার্টি বলেছিল যে জুলাই চার্টারটা আগে হোক এবং এটা একটা আইনি ভিত্তি হোক, এবং আইনি ভিত্তির জন্যই গণভোটই হচ্ছে একমাত্র মাধ্যম। এই জন্য বলা হয়েছিল যে এই নির্বাচনের আইনি ভিত্তির জন্য চার্টারের আইনি ভিত্তি প্রয়োজন, আর সেই আইনি ভিত্তিটার উপায় হলো গণভোট। গণভোটটা হলে রেজাল্টটা জানতো যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এখন আমরা চলে গেলাম জাতীয় নির্বাচনে। এটা একটা যুক্তি আর কি। থ্যাংক ইউ। আপনি কিছু বলতে চান? জামাত ইসলামী বাংলাদেশের যুক্তি, বিএনপির যুক্তির কথা আমি উত্থাপন করেছি। আমরা দুইটা করতে চাই, কিন্তু ব্যয়বহুল। 3000 কোটি টাকা লাগবে একটা পৃথক নির্বাচনের জন্য। এমনি আমাদের অর্থনীতির অবস্থা খুব দুরবস্থা। আমাদের তো দেখেন, আমাদের উন্নয়ন কার্যক্রম সব বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, এবং বিএনপি চায়
জনগণের সরকার প্রতিষ্ঠা করে উন্নয়নের সেই পূর্বে জায়গা দেশকে ফিরায় আনা। জি মঞ্জু ভাই অনেক নেতারা বলছেন বাংলাদেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় একদিনের টাকা একটা গণভোট হয়। আচ্ছা আমি একটু এনসিপি নেতাকে সংক্ষেপে 20 সেকেন্ড। সরকারের কস্টিংটা এখানে কোনো ইস্যু নেই, এটা একটা সিলি ইস্যু। আপনার মানে গণভোট আপনি চাইলে আগেও করতে পারেন, এইটাতে কস্টিং ম্যাটার করবে না। বাট মানে এই যে গণভোট আগে না পরে, এইটা আসলে মেইন এজেন্ডা থেকে একটা ডিস্ট্রাকশন। আপনার ধরেন যে এই গভর্নমেন্ট যাই করতেছে কেন, প্রত্যেকটা জিনিস এক্সট্রা কনস্টিটিউশনাল, এবং নেক্সট পার্লামেন্ট যে আসবে তার এইটারে কনস্টিটিউশনাল বৈধতা দিতেই হবে, ঠিক আছে? এবং ওই সময় এটা রেকটিফাই, প্রত্যেকটা জিনিসটা আমরা রেকটিফাই করতে পারবো। কিন্তু আমার মেইন ফোকাসটা থাকতে হবে যে এই যে সংস্কারটা হচ্ছে, মানে যে জুলাই সনদটা হচ্ছে, এখানে যেই সংস্কারের লক্ষ্যের জন্য যে একটা ব্যবস্থার পরিবর্তন, নতুন একটা বন্দোবস্ত কায়েমের জন্য আমরা অভ্যুত্থানটা করলাম, সেই জিনিসগুলো এখানে আছে কিনা এবং সেই জিনিসগুলো এখানে বাস্তবায়ন হচ্ছে কিনা, যে জায়গাগুলোতে মানে প্রত্যেকটা ক্রুশিয়াল জায়গায় যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা হয়েছে, এই কোশ্চেনটা সমাধান হওয়া জরুরি। এই জিনিসটা যদি হয়ে যায়, যেটা মঞ্জু আঙ্কেল বললেন যে আমরা সবাই হ্যার পক্ষে ক্যাম্পেইন করবো, কিন্তু ওনারা কিন্তু সনদে সাইন করে আসার পরও আবার তারপরের দিন ফেসবুকে নার পক্ষে ক্যাম্পেইন করছে কিন্তু, ঠিক আছে? তো এই জিনিসটা এনশিওর থাকলে বাকি গণভোট আগে পরে এটা কনস্টিটিউশন দিয়ে আমরা রেকটিফাই করতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। আসলে গণভোট আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এটি নিয়ে যদি আমরা ডিবেট করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা এটি নিয়ে আসলে আলোচনা করা যাবে এবং আরো একদিন প্রয়োজন হবে। আমাদের শেষ করতে হবে আমাদের এই যে খুলনা অঞ্চলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, সব থেকে যেটি ভালো ব্যাপার সেটি হলো যারা এখানে জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন তারা সবাই কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে চান বলে এখানে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং খুলনার উন্নয়নে এই যে 4 জন নেতা একমত আছেন এবং তারা বলেছেন সামনে যেই ক্ষমতায় আসুক, দায়িত্ব পালন করুক না কেন, খুলনা যেন শিল্পনগরী হতে পারে, ঢাকা এবং চট্টগ্রামের পরে পূর্ণাঙ্গ বন্দর যেন এই খুলনা হতে পারে, শিল্পনগরী হতে পারে, সেটি সবাই চেষ্টা করবেন। সেটি আজকের দিনে আপনাদের জন্য অর্জন। এই ছিল 26-এর নির্বাচনে খুলনার আয়োজন। পরবর্তী অন্য কোনো জেলায় আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।